করতে পারি। আজকে আমাদের তামাদিয়ান ১৯০৮ এর ৩য় ক্লাস। আমরা ১ম ২ টি ক্লাসে ১ থেকে ১৮ ধারা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা হচ্ছে ১৯ ধারা থেকে শুরু করব। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের যেহেতু এখন এমসিকিউ টার্গেট, আমরা এমসিকিউ টাকেই বেশি হাইলাইট করে পড়ব। তাহলে এমসিকিউ ১৯ ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কি কোয়েশ্চেন আসতে পারে? অ্যাকচুয়ালি ১৯ ধারায় কি আছে? ১৯ ধারায় একটু গল্পই বলি, যেহেতু অন্য সেকশন গুলো গল্প আকারেই পড়েছি। ১৯ ধারায় হলো আপনি আ আপনার ফ্রেন্ডকে কি করেছেন? টাকা-পয়সা ঋণ দিয়েছেন বা ধার দিয়েছেন। কাগজপত্র করিয়ে দিয়েছেন। এখন সে বলতেছে যে আপনাকে টাকা ফেরত দিবে, আজকে দিবে, কালকে দিবে, পরশু দিবে, এরকম আপনাকে ঘুরাচ্ছে। ঘুরিয়ে-টুরিয়ে আ একটা সময় গিয়ে আপনাকে ওই দেনার যে কিছু অংশ বা সুদের যে কিছু অংশ পরিশোধ করলো বা ওইটার যে সুদ আসে সেই সুদের অংশ পরিশোধ করলো। তাহলে যখনই সে দেনার বা সুদের কিছু অংশ পরিশোধ করলো, তখন থেকে আবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আমরা কি জানি যে অর্থের মামলা দায়েরের তামাদির মেয়াদ কত বৎসর? অর্থের মামলা দায়েরের তামাদির মেয়াদ হলো ৩ বৎসর। এখন যদি ৩ বছরের মধ্যে টাকা না দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মামলা করার যে তামাদির মেয়াদ, হ্যাঁ, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার মামলাটি তামাদিতে বাড়িতে হবে। আমাদের ১৯ ধারায় বলা আছে যে আপনি আপনার বন্ধুকে ঋণ দিয়েছেন। আপনি আপনার বন্ধুকে ধার দিয়েছেন। হ্যাঁ? সেই ধার পরিশোধ বা ঋণ পরিশোধের মামলা করতে হবে। এখন সে বলতেছে আজকে দিব, কালকে দিব, পরশু দিব। এরকম করে একটা সময় গিয়ে আপনাকে দেনার কিছু অংশ পরিশোধ করেছে বা সুদের কিছু অংশ পরিশোধ করেছে। তাহলে যখনই পরিশোধ করেছে তখন থেকে আবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ১৯ ধারায় কি বলা আছে? ১৯ ধারায় বলা আছে লিখিত প্রাপ্তি স্বীকারের আইনগত ফলাফল। তাহলে ১৯ এর ১ এ বলা আছে যখন কোন সম্পত্তিকে বা অধিকার বিষয়ে মামলা বা আবেদন করার তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বিবাদী কর্তৃক বারবার অস্বীকার করার পরেও বারবার অস্বীকার করতেছে যে আজকে দিব, কালকে দিব। তারপরেও আপনার হচ্ছে কি করা হয়েছে? দেনার কিছু অংশ পরিশোধ করা হয়েছে। তাহলে যখনই দেনার কিছু অংশ পরিশোধ করা হবে বা ঋণের কিছু অংশ পরিশোধ করা হবে, তখনই নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে এই যে ঋণটা, এই ঋণ, এই সুদ কে পরিশোধ করবেন? এই ঋণ বা এই সুদ আপনি নিজেই পরিশোধ করবেন। আপনি নিজে। আর ২০ ধারায় বলা আছে দেনা পরিশোধ বা সুদ প্রদানের ফলাফল। অ্যাকচুয়ালি ১৯ ধারায়ও বলা আছে আমরা যেটা পেস্ট লাগাই আরকি। হ্যাঁ? খুব সেন্সেই বললাম যে ঝামেলা পাকিয়ে ফেলি। ১৯ ধারায় লিখিত প্রাপ্তি স্বীকার, এখানেও দেনা পরিশোধের কথা বলা আছে। ২০ ধারায়ও কিসের কথা বলা আছে? দেনা পরিশোধ বা সুদ প্রদানের কথা বলা আছে। তাহলে ১৯ ধারা আর ২০ ধারার মধ্যে পার্থক্য কোথায়? বেসিক পার্থক্যটা কোথায়? ১৯ ধারায় হলো ধরেন আপনি নিজে ঋণ করেছেন, আপনি নিজেই সেই ঋণের কিছু অংশ পরিশোধ করবেন। আর ২০ ধারায় হলো এখানে একটা কথা বলা আছে, দেখেন আপনাদের আরেকটা বলা আছে উত্তরদায়। উত্তরদায় মানে হলো আপনার পূর্বপুরুষেরা ঋণ করে গেছে। এখন আপনার পূর্বপুরুষেরা ঋণ করে গেছে, সেই ঋণের কিছু অংশ যদি আপনি পরিশোধ করেন, তাহলে সেই ক্ষেত্রে আবার নতুন করে কি হবে? নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে আপনার একেবারে যদি ট্রু সেন্স এ বলি ১৯ ধারার যে দেনা পরিশোধ বা দায় পরিশোধ, সেটা হলো আপনি নিজেই পরিশোধ করবেন। আপনি নিজেই ঋণ নিয়েছেন। আর ২০ ধারার যে দেনা পরিশোধ বা সুদ প্রদানের ফলাফল, সেটা হলো আপনার পূর্বপুরুষেরা ঋণ করে গেছে, আপনি সেই ঋণের কিছু অংশ কি করবেন? পরিশোধ করবেন। তাহলে যখনই ঋণের কিছু অংশ পরিশোধ করবেন, তখনই আবার নতুন করে কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। একটু গল্প বলি, ২০ ধারা থেকে আপনাদের লিখিত পরীক্ষায় কোয়েশ্চেন আসে। যদিও আমাদের এমসিকিউ বেজ। ধরেন আপনার বাবা বা হচ্ছে রহিম সাহেবের বাবা। এই রহিমকে দিয়েই বলি। রহিম সাহেবের বাবা, রহিম সাহেবের বাবার নাম হলো করিম। এখন করিম সাহেব কি করেছে? উনার যে বাড়ি আছে, একদম ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি। করিম সাহেব উনার যে বাড়ি আছে সেই বাড়িটা হচ্ছে ব্যাংকের নিকট, ধরেন বি ব্যাংকের নিকট কি করলো? বন্ধক রাখলো। বন্ধক রেখে ৫০ লক্ষ টাকা কি করলো? ঋণ নিল। এখন ৫০ লক্ষ টাকা ঋণ নিয়ে বন্ধক রেখে সেই ঋণের টাকা করিম সাহেব কি করতে পারল না? হ্যাঁ? করিম সাহেব পরিশোধ করতে পারল না। পরিশোধ ধরেন হচ্ছে করেছে ২০ লক্ষ টাকা, আরো বাকি আছে ৩০ লক্ষ টাকা। এ অবস্থায় করিম সাহেব পৃথিবীর মায়া ত্যাগ করলেন, ধরেন হচ্ছে মারা গেলেন। মারা যাওয়ার পর আ রহিম সাহেবের বাবা হলো করিম সাহেব। তাহলে অটোমেটিক সেই ঋণের দায় কার উপর চাপতেছে? রহিম সাহেবের ছেলে, করিম সাহেবের ছেলে রহিম সাহেবের উপর। এখন রহিম সাহেব যদি সেই ৩০ লক্ষ টাকা না দেয়, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কি করবে? ওই করিমের যে বাড়ি আছে যেটা ব্যাংকের কাছে বন্ধক রাখা, সেটা নিলামে বিক্রি করে টাকা উসুল করে নিবে। এরকম পরিস্থিতিতে রহিম সাহেবকে আ আপনার হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলেন যে, "আমার বাড়িটা আমাকে কিছুদিন সময় দেন।
নিলামে বিক্রি করেন না। এটা কোনো ঝামেলা কইরেন না। আমি কি করব? আমি আ টাকা-পয়সা ফেরত দিয়ে দিব। ধরেন রহিম কিন্তু ব্যাংক থেকে ঋণ নেয়নি। আপনি ব্যাংক থেকে কোনো ঋণ নেননি। কে ঋণ নিয়েছে? আপনার বাবা ঋণ নিয়েছে। আপনার পূর্বপুরুষরা ঋণ নিয়েছে। এখন সেই পূর্বপুরুষের ঋণ আপনি যখন বা হচ্ছে রহিম সাহেব যখন তার বাবার ঋণ বা পূর্বপুরুষের ঋণ এর কিছু অংশ পরিশোধ করবে। ধরেন ৩০ লক্ষ টাকা। সেই ৩০ লক্ষ টাকার কিছু অংশ ধরেন ১ লক্ষ টাকা বা ৩০ লক্ষ টাকার যে সুদ আসে, সেই সুদ পরিশোধ করবে। তাহলে যখনই আপনি দেনার কিছু অংশ বা সুদের কিছু অংশ পরিশোধ করবেন, তখন থেকে আবার কি হবে? নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ২০ ধারায় কি বলা আছে? দেনা পরিশোধ বা সুদ প্রদানের ফলাফল। তাহলে আপনার পূর্বপুরুষরা ঋণ করে গেছে, সেই ঋণের কিছু অংশ বা দেনার কিছু অংশ যখনই আপনি পরিশোধ করবেন, তখন থেকে আবার কি হবে? নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ২১ ধারা না পড়লেও চলবে। তারপরেও আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা এখান থেকে অল্প কিছু পড়বো। এখানে বলা আছে এজেন্ট অফ পারসন আন্ডার ডিসেবিলিটি অক্ষম ব্যক্তির প্রতিনিধি। তাহলে অক্ষম ব্যক্তির প্রতিনিধি কে? অক্ষম ব্যক্তির প্রতিনিধি হলো তার আইনগত অভিভাবক, কমিটি ম্যানেজার ব্যবস্থাপক, এরকম কমিটি ম্যানেজার ব্যবস্থাপক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় কি? ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় অক্ষম ব্যক্তির প্রতিনিধি। জাস্ট এতটুকু আপনারা এমসিকিউর জন্য এক কথায় মনে রাখবেন। আমরা সিভিল সুটের ক্ষেত্রে একটা বিষয় জানি যে আপনার যে সিভিল মামলাগুলো আছে, দেওয়ানি মামলা আছে। সেই দেওয়ানি মামলায় ধরেন ২০২০ সালে মামলা হয়েছে, এখন ২০২৫ সালে এই মামলাটা দেওয়ানি আদালতে চলমান আছে। চলমান থাকা অবস্থায় সেই দেওয়ানি মামলায় ২০২৫ সালে এসে দেখতেছে যে বাদী পক্ষই দেখতেছে যে একজন নেসেসারি পক্ষ ধরেন হলো করিম সাহেব, ওনাকে কি করা হয় নাই? বিবাদী হিসাবে পক্ষভুক্ত করা হয়নি। এখন আমরা সবাই জানি যে নেসারি পক্ষ যদি বিবাদী হিসেবে পক্ষভুক্ত করা না হয়, তাহলে সেক্ষেত্রে মামলাটা কিসে খারিজ হবে? পক্ষদোষে খারিজ হয়ে যাবে। কি কারণে খারিজ হবে? পক্ষদোষে খারিজ হবে। তাহলে এই যে পক্ষদোষে খারিজ হয়ে যাবে, এক্ষেত্রে আপনার আপনার আ করণীয় কি? আমরা কি করতে পারবো? নতুন করে বাদী বা বিবাদী হিসাবে পক্ষভুক্ত করার আবেদন করতে পারবো। সেটা কখন করতে পারবো? মামলা চলাকালে, হ্যাঁ, যেকোনো সময়। তাহলে আপনার ২২ ধারায় কি বলা আছে? বাদী বা বিবাদী হিসেবে পক্ষভুক্তকরণ এবং তার ফলাফল। তাহলে মামলা চলাকালে যেকোনো দিন বাদী বা বিবাদী হিসেবে পক্ষভুক্ত হবে। সেদিন থেকে তার মামলা রুজু হয়েছে মর্মে গণ্য হবে। তার মানে ২০০০ কত সালের মামলা? আমরা বলেছি ২০২০ সালের মামলা। এখন ২০২৫ সাল। ২০২৫ সালে এসে এই মামলায় নতুন করে একজন কি হলো? নতুন করে একজন বাদী বা বিবাদী হিসাবে পক্ষভুক্ত হলো। আপনারা জানেন যে পক্ষদোষে দেওয়ানি মামলা কি হয়ে যায়? পক্ষদোষে দেওয়ানি মামলা খারিজ হয়ে যায়। অর্থাৎ প্রয়োজনীয় যে পক্ষ তাকে যদি মামলায় পক্ষভুক্ত করা না হয় তাহলে সেই পক্ষদোষেও কিন্তু মামলা খারিজ হয়। তাহলে বাদী বা বিবাদী হিসেবে পক্ষভুক্তকরণ এবং ফলাফল। তাহলে মামলা চলাকালে যেদিন বাদী বা বিবাদী হিসেবে পক্ষভুক্ত হয় সেদিন থেকে তার মামলা রুজু হয়েছে বলে কি হবে? গণ্য হবে। তার মানে ২০২০ সালের মামলা ২০২৫ সালের আজকে হলো কত তারিখ? ১৪/৯/২০২৫। এখন ১৪/৯/২০২৫ এ এসে নতুন করে কেউ বাদী বা বিবাদী হিসেবে পক্ষভুক্ত হলেন। তাহলে আজকে পক্ষভুক্ত হলেন, উনার মামলাটা কি হবে? সেটা বাদী হোক বা বিবাদী হোক, আজকে থেকে রুজু হয়েছে বলে কি হবে? গণ্য হবে। দেওয়ানি কার্যবিধির ১ আদেশের ১০ এর ৫ বিধিতে বলা আছে, তামাদি আইনের ২২ ধারার অধীন যাকে বিবাদী রূপে পক্ষভুক্ত করা হয় তার বিরুদ্ধে সমন প্রাপ্তির তারিখ থেকে কি হয়েছে? সমন প্রাপ্তির তারিখ থেকে আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে বলে গণ্য হবে। ২৩ ধারা থেকে আমরা এমসিকিউ পরীক্ষার জন্য যেটা মনে রাখবো যে অবিরাম অব্যাহত বারবার চুক্তি ভঙ্গ করে। এক কথায় মনে রাখবো যতবার চুক্তি ভঙ্গ হবে, ততবার কি হবে? ততবার আবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে যখন বারবার প্রতি মুহূর্তে চুক্তি ভঙ্গ বা অনিষ্ট করা হয়, তাহলে যতবার আপনার চুক্তি ভঙ্গ করা হবে, ততবার আবার কি হবে? ততবার আবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ২৪ এ বলা আছে ক্ষতিপূরণের মামলা। তাহলে যেই কাজ তাৎক্ষণিক ক্ষতির কোনো কারণ হয় না। ধরেন আপনার একটা ল্যান্ড আছে। আপনার একটা জমি আছে। কত শতাংশ জমি? ধরেন চতুর্ভুজ আকার আপনার হচ্ছে ২০ শতাংশ জমি আছে। উত্তরে আ ধরেন হচ্ছে রহিম সাহেবের জমি, দক্ষিণেও রহিম সাহেবের জমি,
পূর্বেও আপনার হচ্ছে রহিম সাহেবের জমি, পশ্চিমেও কি রহিম সাহেবের জমি। এখন রহিম সাহেব কি করতেছেন? রহিম সাহেব তার যে জমি আছে সেই জমি থেকে উনি কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলেন। কবে শুরু করলেন? ধরেন হচ্ছে আজকে 14/9/2025 আজকে কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলেন। একটা পর্যায়ে প্রথম যখন উনি কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলেন, তখন কিন্তু ওই জমি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। অর্থাৎ 20% যে জমি আছে মাঝখানে, ওই জমির কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আজকে শুরু হয়েছে। কিন্তু একটা সময় ধরেন হচ্ছে ৬ মাস বা ১ বছর পর ওই যে 20% জমি আছে মাঝখানে আপনার, সেই 20% জমিটা কি হলো? ওই যে রহিম সাহেবের যে কয়লা খনি আছে, কয়লা গর্ভে আপনার হচ্ছে ভূপাতিত হলো। তাহলে এই ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা করার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? ২৪ এ বলা আছে। যেই কাজ তাৎক্ষণিক ক্ষতির কোনো কারণ হয় না। কিন্তু কি হয়? ফলস্বরূপ পরবর্তীতে ক্ষতি হয়। এক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? যেদিন থেকে ২৪ এ বলা আছে, যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হয়। তাহলে প্রকৃত ক্ষতি সাধিত হলো কখন? একেবারেই ট্রু সেন্স এ আজকে রহিম সাহেব কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলো। তার জমি থেকে কয়লা খনন উত্তোলন করা শুরু করলো। এখন রহিম সাহেবের পাশের যে ল্যান্ড আছে, পাশের যে জমি আছে সেটা আপনার। তাহলে উনি আজকে কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলো। কিন্তু আজকে কিন্তু জমি আপনার জমি ওনার জমির ভিতরে ধসে পড়েনি। কিন্তু কিছুদিন যাওয়ার পর সেই জমিটা কি করলো? ধসে পড়লো। এক্ষেত্রে আপনার হচ্ছে ক্ষতিপূরণের মামলা করার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হবে। অর্থাৎ আপনার জমিটা যেদিন হচ্ছে রহিম সাহেবের যে কয়লা খনি সেখানে হচ্ছে ধসে পড়বে সেদিন থেকে শুরু হবে। দেখেন একটা উদাহরণ দেয়া আছে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কয়েকটি জমির উপরিভাগের মালিক, ক্ষয় জমির ভূগর্ভের মালিক। উপরিভাগের তৎক্ষণাৎ কোনো ক্ষতি না করে ভূগর্ভ হইতে কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করল। কিন্তু অবশেষে অনেকটা হলো মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের মতো। দেখেন অবশেষে শব্দটা আছে। যে অবশেষে ফিরে এলাম। সে অবশেষে। অর্থাৎ অবশেষে কি হলো? সাথে, সাথে হলো না। কিন্তু অবশেষে অর্থাৎ কিছুদিন পর সে জমির উপরিভাগ আপনার হচ্ছে কয়লা গর্ভে কি করলো? ধসে পড়লো। তাহলে এই ক্ষেত্রে মামলা করার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? যেদিন থেকে ধসে পড়লো অর্থাৎ ধসে পড়ার সময় থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আমাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে ক্ষতিপূরণের মামলা সম্পর্কিত বিধান কোথায় বলা আছে? তামাদিনের ২৪ ধারায় বলা আছে। তাহলে ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হবে সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এমসিকিউ পরীক্ষায় মনে হয় গতবারও কোশ্চেন হয়েছে ২৫ ধারা থেকে দলিলে উল্লিখিত সময় গণনা কিভাবে হবে? দলিলে উল্লিখিত সময় গণনা এক এক কথায় আমরা মনে রাখবো এমসিকিউ পরীক্ষার জন্য দলিলে উল্লিখিত সময় গণনা গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী হবে। কোন বর্ষপঞ্জিকা অনুযায়ী হবে? এক কথায় গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী। কিন্তু যদি দলিলের মধ্যে ক্যালেন্ডার শব্দ বলা থাকে, এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসলো জনৈক মহিলার দলিলের মধ্যে ক্যালেন্ডার শব্দ উল্লেখ আছে। এই ক্ষেত্রে বর্ষপঞ্জিকার গণনা কিভাবে হবে? তাহলে ক্যালেন্ডার শব্দ যদি বলা থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ইংরেজি ক্যালেন্ডার। ওকে আশা করি বুঝতে পেরেছেন যতটুকু বললাম। আমরা চলে যাব হচ্ছে সুখাধিকারে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট, লিখিত পরীক্ষার জন্য আরো বেশি ইম্পোর্টেন্ট। তাহলে সুখাধিকার অর্জন। সুখাধিকার কিভাবে অর্জিত হয়? এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। সুখাধিকারের সংজ্ঞা তামাদি আইনের কত ধারায় আছে? দেখি কে বলতে পারেন। আনমিউট করে দিলাম। বলেন তো আপনারা সুখাধিকারের সংজ্ঞা তামাদি আইনের কত ধারায় আছে? দুইয়ের পাঁচ ধরা দুইয়ের পাঁচ ধরা দুইয়ের পাঁচ ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমাদের সুখাধিকারের সংজ্ঞা আছে কোথায়? ২ এর ৫ ধারায়। তাহলে সুখাধিকার কিভাবে অর্জিত হয় সেই সম্পর্কিত বলা আছে কোথায়? সুখাধিকার কিভাবে অর্জিত হয় সেই সম্পর্কিত বলা আছে হচ্ছে ২৬ ধারায়। আমাদের ২৬ ধারায়। তাহলে ২৬ এ কি বলা আছে? সুখাধিকার অর্জন। তাহলে সুখাধিকার কিভাবে অর্জিত হয়? প্রথমে আসি সুখাধিকারের ডেফিনিশন। তামাদিনের ২ এর ৫ ধারায় হচ্ছে সুখাধিকারের ডেফিনিশন আছে। সুখাধিকার কাকে বলে? স্রষ্টা প্রদত্ত সকল অধিকারকে বলা হয় কি? হ্যাঁ, সুখাধিকার। যেমন আলো প্রবেশ, ব্যবহার রাখার অধিকার, বাতাস প্রবেশ, ব্যবহার রাখার অধিকার, পানি কিংবা পানিপথ ব্যবহার রাখার অধিকার, অন্যান্য অধিকার। এই অধিকারগুলোকে কি বলা হয়?
এই অধিকারগুলোকে বলা হয় আপনার হচ্ছে সুখাধিকার। এখন এই আলো প্রবেশ, বাতাস প্রবেশ, পানি কিংবা পানিপথ এই অধিকারগুলো হচ্ছে আপনার স্রষ্টা প্রদত্ত অধিকার। এখন এই অধিকারগুলো যদি আমাদের ২৬ এর ১ এ বলা আছে, এই অধিকারগুলো যদি এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি নিজ অধিকারের নেয় ২০ বৎসর যাবৎ বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে প্রকাশ্যে এইগুলো অব্যাহত রাখে। অর্থাৎ আলো, বাতাস, পানি, পথ চলা এগুলো অব্যাহত রাখে। তাহলে সেখানে তার কি হয়? সুখাধিকার অর্জিত হয়। আমাদের ২৬ এ ২ টা সাবসেকশন আছে। ২৬ এর ১ এ বলা আছে যে ব্যক্তিগত সম্পত্তিতে আপনি কিভাবে সুখাধিকার অর্জন করবেন। তাহলে ব্যক্তিগত সম্পত্তিতে সুখাধিকার অর্জন করার জন্য আপনাকে আলো প্রবেশ, ব্যবহার রাখার অধিকার, বাতাস প্রবেশ, ব্যবহার রাখার অধিকার, এই যে অধিকারগুলো আছে, এইগুলো হলো এক নাগাড়ে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে নিজ অধিকারের ন্যায় ২০ বৎসর যাবৎ কি করতে হবে? ২০ বৎসর যাবৎ ভোগ দখল করতে হবে। আর যদি আপনি যার বিরুদ্ধে সুখাধিকার অর্জন করতেছেন, তাকে যদি উক্ত সত্ত্ব ফিরে পেতে হয়, তাহলে ২০ বছরের পূর্বেই কি করতে হবে? ২০ বছরের পূর্বেই বাধা প্রদান করতে হবে। বাধার দিন থেকে কি হবে? বাধার দিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। যার বিরুদ্ধে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, যার সম্পত্তিতে বা যার বিরুদ্ধে সুখাধিকার অর্জন হয়েছে, তাকে যদি উক্ত সত্ত্ব ফিরে পেতে হয়, তাহলে কত বৎসরের মধ্যে বাধা দিতে হবে? তাহলে বাধা দিতে হবে ২০ বছর শেষ হওয়ার পর, হ্যাঁ? ২০ বছর শেষ হওয়ার পূর্বেই কি করতে হবে? পূর্বেই বাধা দিতে হবে। আ ক্লাস শেষ হওয়ার পর আমি আপনাদেরকে এখান থেকে কি ধরনের এমসিকিউ হতে পারে সেগুলো বের করে দিব। যতগুলো সেকশন পড়াবো। তাহলে যার বিরুদ্ধে সুখাধিকার অর্জন করা হলো তাকে যদি উক্ত সত্ত্ব ফিরে পেতে হয় তাহলে কি করতে হবে? ২০ বছরের পূর্বেই বাধা প্রদান করতে হবে। আর যে ব্যক্তি সুখাধিকার অর্জন করলো, যে ব্যক্তি সুখাধিকার অর্জন করেছে, তার ২০ বছর শেষ হওয়ার পর কত বছরের মধ্যে সুখাধিকার ভোগের মামলা করতে হবে? তাহলে যে ব্যক্তি সুখাধিকার অর্জন করেছে তার ২০ বছর শেষ হওয়ার পর ২ বৎসরের মধ্যে কি করতে হবে? ২ বৎসরের মধ্যে সুখাধিকার ভোগের মামলা করতে হবে। আপনারা এগুলো হচ্ছে অনেক সময় পেচ লাগান। আমি আবারও বলতেছি এখান থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে এমসিকিউ পরীক্ষায় আসবে। সুখাধিকারের সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? আমরা সবাই ভুল করি। আমরা ভাবি কি সুখাধিকার মানেই হলো কি ২৬ ধারা। অ্যাকচুয়ালি সুখাধিকার মানে ২৬ ধারা না। সুখাধিকারের ডেফিনিশন কিন্তু ২ এর ৫ ধারায় আছে। তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে সুখাধিকার বা ইজমেন্ট রাইট এর সংজ্ঞা কত ধারায় আছে? ২ এর ৫। তারপরে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে ২৬ এর ১ থেকে ব্যক্তিগত সম্পত্তিতে সুখাধিকার অর্জনের জন্য কত বৎসর আপনার হচ্ছে ভোগ দখল করতে হবে? ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে ২০ বছর ভোগ দখল করতে হবে। আচ্ছা, যার বিরুদ্ধে সুখাধিকার অর্জন করা হয় তাকে উক্ত সত্ত্ব ফিরে পেতে হলে কত বছরের মধ্যে বাধা দিতে হবে? ২০ বছরের পূর্বেই বাধা দিতে হবে। আর যে ব্যক্তি সুখাধিকার অর্জন করলো, আপনি আরেকজনের জমি থেকে সুখাধিকার অর্জন করলেন। তাহলে এই ক্ষেত্রে ২০ বছর শেষ হওয়ার পর সুখাধিকার ভোগের জন্য আপনাকে কত বছরের মধ্যে মামলা করতে হবে? আপনাকে ২ বৎসরের মধ্যে কি করতে হবে? হুম, ২ বৎসরের মধ্যে মামলা করতে হবে। ২৬ এর ২ এ বলা আছে, আমরা ২৬ এর ১ এ পড়েছি ব্যক্তিগত সম্পত্তিতে সুখাধিকার অর্জন। ২৬ এর ২ এ বলা আছে সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জন। তাহলে সরকারি সম্পত্তিতে যদি আপনি সুখাধিকার অর্জন করতে চান, তাহলে এই ২০ বছরের পরিবর্তে কত বছর আপনার হচ্ছে ভোগ দখল করতে হবে? সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে চাইলে আপনার ২০ বছরের পরিবর্তে ৬০ বছর কি করতে হবে? ৬০ বছর প্রকাশ্যে বিনা বাধায় শান্তিপূর্ণভাবে কি করতে হবে? শান্তিপূর্ণভাবে ভোগ করতে হবে। এখানে ২ টা উদাহরণ আছে। অনেকগুলো পয়েন্ট আসছে আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য। ডেফিনিশন কোথায় আছে? ২ এর ৫ দ্বারাই। ব্যক্তিগত সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে কত বছর ভোগ দখল করা লাগবে? ২০ বৎসর। হ্যাঁ, তারপরে হচ্ছে যার বিরুদ্ধে সুখাধিকার অর্জন করতে হয় তাকে উক্ত সত্ত্ব ফিরে পেতে হলে কত বৎসরের মধ্যে বাধা দিতে হবে? ২০ বৎসর। আর যে ব্যক্তি সুখাধিকার অর্জন করেছে তাকে ২০ বছর শেষ হওয়ার পর কত বছরের মধ্যে মামলা করতে হবে? ২ বৎসর। ২০ বছর শেষ হওয়ার পর ২ বৎসর। আর ২৬ এর ২ এ বলা আছে যে সরকারি সম্পত্তিতে যদি সুখাধিকার অর্জন করা লাগে সেক্ষেত্রে কত বৎসর ভোগ দখল করতে হবে? তাহলে সরকারি সম্পত্তির ক্ষেত্রে ২০ বছরের পরিবর্তে কি হবে? ২০ বছরের পরিবর্তে ৬০ বৎসর হবে। ২ টা উদাহরণ আছে। ১ম উদাহরণে বলা আছে পথ চলার অধিকারে বাধা প্রদানের জন্য ১৯১১ সালে একটি মামলা দায়ের করা হয়। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে কিন্তু পথ চলার কথা কি করে? অস্বীকার করে। বাদী প্রমাণ করে যে ১৮৯০ সালের ১লা জানুয়ারি থেকে ১৯১০ সালের
পহেলা জানুয়ারি পর্যন্ত অব্যাহতভাবে সেই অধিকার সুখাধিকার হিসেবে সত্য দাবি করে শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে ভোগ করেছে। এক্ষেত্রে কি পাবে? বাদী স্বীয় অনুকূলে রায় পাওয়ার অধিকারী হবে। তাহলে বাদী কেন স্বীয় অনুকূলে রায় পাবে? বাদী এই কারণেই স্বীয় অনুকূলে রায় পাবে, কারণ সে কি করেছে? 1890 সালের, আপনারা খাতা কলমে লেখেন, 1890 সালের পহেলা জানুয়ারি থেকে 1910 সালের পহেলা জানুয়ারি কত বছর হলো? কত বছর হলো? 1890 সালের পহেলা জানুয়ারি থেকে 1910 সালের পহেলা জানুয়ারি, আমাদের হলো কত বছর? হয়ে গেল 20 বছর। তাহলে যেহেতু 20 বছর হয়ে গেছে, তাহলে এখানে আমাদের কি হয়েছে? যেহেতু 20 বছর হয়ে গেছে, এখানে আমাদের সুখাধিকার অর্জন হয়ে গেছে। তাহলে সুখাধিকার অর্জন হলে, যেহেতু 20 বছর হয়ে গেছে, সুখাধিকার অর্জন হয়েছে, এই কারণে কি পাবে? এই কারণে হচ্ছে, হ্যাঁ, বাদী স্বীয় অনুকূলে রায় পাওয়ার অধিকারী হবে। আবার অনুরূপ এক মামলায় দ্বিতীয় উদাহরণে দেখেন যে অনুরূপ এক মামলায় বাদী দাবি করে যে সে অধিকার শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে 20 বছর ধরে ভোগ করেছে। বিবাদী প্রমাণ করে যে ওই 20 বছরের মধ্যে বাদী একবার কি চেয়েছিল? অধিকার ভোগের জন্য অনুমতি চেয়েছিল। তাহলে এই যে অনুমতি চেয়েছিল, এই ক্ষেত্রে মামলাটা কি হয়ে যাবে? অনুমতি চাওয়ার জন্য মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে। তাহলে আপনাকে এই সুখাধিকার যদি আপনি প্রমাণ করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করা লাগবে? এক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে এক নাগাড়ে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে 20 বছর, সরকারি সম্পত্তির ক্ষেত্রে আপনার হচ্ছে এক নাগাড়ে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে কত বছর? নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে 60 বছর। তাহলে আমরা প্রথম উদাহরণে যেটা দেখতে পাই, 1911 সালে মামলা হয়েছে। সেখানে দেখলাম 1890 সালের পহেলা জানুয়ারি থেকে 1910 সালের পহেলা জানুয়ারি, অর্থাৎ এখানে অব্যাহতভাবে 20 বছর কি করা হয়েছে? সুপ্রাধিকার ভোগ করা হয়েছে। তাহলে যেহেতু 20 বছর হয়ে গেছে, এখানে বাদী অনুকূলে কি পাবে? রায় পাওয়ার অধিকারী হবে। আরেক মামলায় দেখা গেল যে 20 বছরের মধ্যে বাদী একবার কি চেয়েছিল? এই অধিকার ভোগের জন্য অনুমতি চেয়েছিল। তাহলে অনুমতি চাওয়ার কারণে মামলাটা কি হয়ে যাবে? মামলাটা খারিজ হয়ে যাবে। 27 ধারায় বলা আছে অন্য কোনো ব্যক্তির জীবন সত্ত্ব বা 3 বছরের অধিক ভোগ দখল করে। এটা আমরা অনেকেই বুঝি না। আমি আনমিউট করে বলতেছি যে 27 ধারা আপনারা কে কে বুঝেন? এনিওয়ান আপনারা বলতে পারেন কি বুঝেন 27 ধারা থেকে? কে কে বুঝেন? নাকি ঘটনা এরকম যে কি যে বুঝি না সেটাও বুঝি না, কি করছেন করুন? আনমিউট আছেন আপনারা? স্যার স্যার আবার সাথে একটু ধরো যেহেতু আমরা তো যেহেতু সাথে ধরাটা করিনি স্যার, আপনি তো প্রথম শুরু করলেন, আর বিশ্লেষণ সম্পর্কে তো মানে আমাদের জানা নেই স্যার। আচ্ছা, নিজে থেকে জানেন, কেউ কিছু বলবেন 27 ধারা থেকে? না স্যার, প্রথম পড়লাম তো স্যার, আপনি একটু বলেন আবার। একটু গল্প বলি, হ্যাঁ? গল্প বলেই পড়ি। ওকে। 27 ধারা হলো, ধরেন আপনি অনেক, আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, সেলিম ভাই কোথায় আছেন আপনি? আচ্ছা, পানি নিয়ে আসেন, পানি নাই চেম্বারে। 27 ধারাটা, হ্যাঁ, একটু সবাই খাতা কলম নিয়ে বসি। ধরেন আপনি একজন রিচ ম্যান, ধরেন আপনার নাম হলো রহিম। আপনি একজন ধনী মানুষ। আপনার বন্ধু, আপনার বন্ধু হলো কে? বন্ধু হলো করিম। করিমও একজন কি? ধনী মানুষ। পানি লাগবে। না না, টাঙ্কির পানি ভালো না, আমি দেখছি একবারে। হ্যাঁ হ্যাঁ, হুম। তাহলে আপনার নাম হলো রহিম, আপনি একজন ধনী মানুষ, আপনার বন্ধু করিম, সেও ধনী মানুষ। এখন আপনার অনেক সহায় সম্পদ আছে, করিমেরও অনেক সহায় সম্পদ আছে, কিন্তু করিমের একটা বদ অভ্যাস আছে। সে ধরেন হচ্ছে কি করে, হুম মাদকের সাথে জড়িত, সে জুয়ার সাথে জড়িত। তো একটা সময় করিমের যে সহায় সম্পদ যা কিছু আছে এগুলো সে বিক্রি করে দিল। বিক্রি করে এখন সে পথের ফকির।
পথের কি হয়ে গেল? পথের ফকির হয়ে গেল। পরবর্তীতে যখন সে পথের ফকির হয়ে গেল, আপনি রহিম সাহেব আপনি আপনার বন্ধু করিম সাহেবকে কি করলেন? হ্যাঁ, একটা জমি দিলেন। ধরেন হচ্ছে ২০% বা ২৫% একটা জমি দিলেন। বললেন, "আরে বন্ধু করিম, তোমার তো এখন কিছুই নাই। তো তুমি বউ ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবা? তো আমি তোমাকে অনুমতি দিলাম যে আমার এই যে ২০-২৫% যেই জমিটা আছে এইখানে তুমি থাকো। অর্থাৎ তুমি যতদিন বাইচে থাকবা ততদিন এই জমিতে তুমি থাকতে পারবা।" অর্থাৎ জীবন সত্যি কি করলেন? হ্যাঁ, রহিম সাহেব করিম সাহেবকে অনুমতি দিলেন। এখন করিম সাহেব অনুমতি নিয়ে সেই সম্পত্তিতে বসবাস করা শুরু করলো। সে ১০ বছর পর আপনার হচ্ছে মারা গেল। ১০ বছর পর মারা যাওয়ার পর স্বাভাবিকভাবেই করিম সাহেবের যেই বৈধ প্রতিনিধি আছে, ছেলে, মেয়ে, বউ, তারা হচ্ছে ওই সম্পত্তিতে বসবাস করা শুরু করলো। অর্থাৎ ওই সম্পত্তিতে প্রবেশ করলো এবং বসবাস করা শুরু করলো। পরবর্তীতে আপনি রহিম সাহেব, আপনি কাকে অনুমতি দিয়েছিলেন? আপনি অনুমতি দিয়েছিলেন আপনার বন্ধু করিমকে। কিন্তু আপনি আপনার বন্ধু করিমকে অনুমতি দিয়েছিলেন। কিন্তু আপনার করিম সাহেবের যে ছেলে-মেয়ে আছে, তাদেরকে তো আর আপনি অনুমতি দেননি। তাদেরকে কি আপনি অনুমতি দিয়েছেন? তাদেরকে তো আপনি অনুমতি দেননি। তাহলে এই ক্ষেত্রে তাদেরকে যেহেতু আপনি অনুমতি দেননি, করিম সাহেব যখন ওই সম্পত্তি থেকে চলে গেল বা মারা গেল, তার যে বৈধ প্রতিনিধি যারা ওইখানে প্রবেশ করেছে, তাদেরকে আপনি কি করলেন? ৩ বৎসরের মধ্যে অর্থাৎ ২ বৎসরের মাথায়, হ্যাঁ? আপনি হচ্ছে বাধা দিলেন। বাধা দেওয়ার পর আপনি তো অনেক ধনী মানুষ, এই সম্পদ আর আপনি পরবর্তীতে আর খোঁজ খবর নিলেন না। হ্যাঁ? একটা পর্যায়ে ১৫ বৎসর হয়ে গেল। ১৫ বৎসর পর আপনার রহিম সাহেবের যেই আ প্রতিনিধি আছে, তারা গিয়ে আপনি রহিম সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করল। সেই মামলায় তারা সাবমিশন রাখলো যে আমরা এখন এই সম্পত্তিতে ১৫ বছর ধরে আছি। এবং আমাদের বাবা কি ছিল? আমাদের বাবা আপনার হচ্ছে করিম সাহেব ১০ বছর ছিল। তাহলে যেহেতু আমরা ১৫ বছর ধরে আছি এবং আমাদের বাবা হচ্ছে ১০ বছর ধরে ছিল, তাহলে এখানে আমাদের কি হয়েছে? এখানে আমাদের সুখাধিকার অর্জিত হয়েছে। হ্যাঁ? এখন আপনি রহিম সাহেব আপনি আদালতে গিয়ে বললেন, মাননীয় আদালত ঠিকই আছে। তারা এই সম্পত্তিতে ২৫ বছর ধরেই থাকতেছেন। কিন্তু একটা কথা, কি কথা? এই যে ২৫ বছরের মধ্যে কি ছিল? ১০ বছর তো করিম সাহেব ছিল। আমি সেই করিম সাহেবকে কি করেছিলাম? আমি করিম সাহেবকে অনুমতি দিয়েছিলাম। সে আমার অনুমতি নিয়ে কি ছিল? এই জমিতে ছিল এবং সে যখন মারা যায় বা সে যখন ওই সম্পত্তি থেকে চলে যায়, তখন আমি ২ বছরের মাথায় তাদেরকে কি করেছিলাম? হ্যাঁ, ২ বছরের মাথায় তাদেরকে বাধা দিয়েছিলাম। ২ বছরের মাথায় কি করেছিলাম? তাদেরকে বাধা দিয়েছিলাম। এই ক্ষেত্রে যেহেতু তাদেরকে বাধা দিয়েছিলাম, এই কারণে তাদের এইখানে কি হয়নি? আপনার যেহেতু ২৫ বছর কমপ্লিট হয়নি, ১০ বছর আপনার হচ্ছে করিম সাহেবের ছিল। তাহলে সে ১০ বছর কি হবে? ১০ বছর বাদ যাবে। কারণ আপনার অনুমতি নিয়ে, হ্যাঁ? আপনার অনুমতি নিয়ে কেউ যদি কোনো সম্পত্তিতে বসবাস করে, সেখানে ১০০ বছর বসবাস করলেও তার সেখানে কোন ধরনের কোন সত্ত্ব তৈরি হবে না। আমরা দেখি যে ভাড়াটিয়া, আপনার বাড়ি ৫ তলা, ঢাকা শহরে বিশাল বড়, বড় ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে ভাড়াটিয়া ভাড়া থাকে, পুরাতন বাড়ি, পুরান ঢাকায় বাড়ি। ৩০ বছর ধরে কি থাকে? এক ফ্ল্যাটেই ভাড়া থাকে। তাহলে ৩০ বছর না ৫০ বছরও যদি আপনার অনুমতি নিয়ে ভাড়া থাকে, সেখানে তার কোনো অধিকার বা সত্ত্ব কোনো কিছুই তৈরি হবে না। এটাই তো স্বাভাবিক। তাহলে আমাদের ২৭ ধারায় বলা আছে যে, আপনি আপনার বন্ধুকে অনুমতি দিয়েছিলেন। আপনার বন্ধু যখন সেই সম্পত্তিতে চলে গেল, পরবর্তীতে যারা আসছে তাদেরকে তো আর আপনি অনুমতি দেননি। এখন তারা যেহেতু ওই সম্পত্তিতে আছে, সেক্ষেত্রে আপনি তাদেরকে কি করেছিলেন? ২ বছর ৩ বছরের ভিতরে অর্থাৎ ২ বছরের মাথায় আপনি বাধা দিয়েছিলেন। এই কারণে তাদের যে দাবি, তারা হচ্ছে ১৫ বছর ধরে আছে, তাদের বাবা ১০ বছর ধরে ছিল। তাদের এই ক্ষেত্রে পরবর্তী ১০ বছর কি হবে? তাদের বাবার যে পরবর্তী ১০ বছর, সেই ১০ বছর কিন্তু বাদ যাবে। এই ক্ষেত্রে তাদের কি হয়নি? এই ক্ষেত্রে তাদের সুখাধিকার অর্জিত হয়নি। তাহলে আমাদের এই গল্প কেন বললাম? ২৭ ধারায় বলা আছে, আপনি যদি একেবারে একটু সেন্স এ বুঝার চেষ্টা করি। আপনি যদি কোনো ব্যক্তিকে অনুমতি সাপেক্ষে বা জীবন সত্ত্বে এরকম বলেছেন, "বাইরে তুই যতদিন বাঁচবি ততদিন এখানে থাকতে থাক। সমস্যা নেই কোন।" তার মানে অনুমতি সাপেক্ষে জীবন সত্ত্বে যদি বসবাস করতে দেন, এখন সে যদি ওই জমি থেকে চলে যায়, তাহলে পরবর্তীতে যারা ওই জমিতে প্রবেশ করবে তাদেরকে আপনাকে কি করতে হবে? তাদেরকে আপনাকে ৩ বছরের মধ্যে
বাধা সৃষ্টি করতে হবে। যদি আপনি ৩ বছরের মধ্যে বাধা সৃষ্টি না করেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাদের সেখানে সুখাধিকার তৈরি হবে। তাহলে আমাদের বেসিক কথা হলো, আপনি যাকে অনুমতি দিয়েছিলেন সম্পত্তিতে বসবাস করার জন্য, সে যখন সম্পত্তি থেকে চলে যাবে, পরবর্তীতে যারা আসবে তাদেরকে আপনাকে কি করতে হবে? তাদেরকে আপনাকে ৩ বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। এটাই হলো মূল কথা। এখানে যে একটা উদাহরণ আছে দেখেন যে, ক্ষয়ের জমির উপর পথ চলার অধিকার প্রার্থনা ঘোষণা করে কয়েকটি মামলা করে। ক প্রমাণ করে, হ্যাঁ? ক হলো কে? ক হলো ধরেন হচ্ছে করিমের বৈধ প্রতিনিধি। ক প্রমাণ করে সে ২৫ বছর যাবৎ এই অধিকার ভোগ করতেছে। খ দেখায় যে ওই ২৫ বছরের মধ্যে ১০ বছর কি ছিল? গ নামক হিন্দু বিধবার জীবন সত্য বিদ্যমান ছিল। তাহলে গ কে এখানে? গ হলো করিম। তাহলে করিমের কি ছিল? ১০ বছর জীবন সত্য বিদ্যমান ছিল। অর্থাৎ আপনার অনুমতি নিয়ে সে ওইখানে বসবাস করেছে। এক্ষেত্রে গ এর মৃত্যুর পর অর্থাৎ করিমের মৃত্যুর পর খ উক্ত জমিতে সত্ত্ব লাভ করে। অর্থাৎ যখন করিম মারা গেল তার বৈধ প্রতিনিধি ওই সম্পত্তিতে কি করে? আপনার প্রবেশ করে। এবং গয়ের মৃত্যুর পর ২ বছরের মধ্যে খ কয়ের কি করেছিল? হ্যাঁ, বিরোধিতা করেছিল। অর্থাৎ রহিম সাহেব, হ্যাঁ, করিম সাহেব বৈধ প্রতিনিধি কি করেছিলেন? বৈধ প্রতিনিধিকে আপনার হচ্ছে ২ বছরের মধ্যেই দেখেন এখানে বলা আছে সুনির্দিষ্টভাবে দেখেন আমাদের এই প্রবলেমে যে ২ বছরের মধ্যে কি করেছিল? ২ বছরের মধ্যেই বিরোধিতা করেছিল। তাহলে এই যে ২ বছরের মধ্যেই যে বিরোধিতা করেছে, আ আমরা যদি ভালো করে দেখি যে ২ বছর একটু লাল কালি দিয়ে আমি ইয়ে করে দিচ্ছি। যে ২ বছরের মধ্যে দেখেন একটা কথা আছে। ২ বছরের মধ্যে কি করেছিল? বিরোধিতা করেছিল। তাহলে আমাদেরকে কি বলেছে যে ৩ বছরের মধ্যে বিরোধিতা করতে হবে। তাহলে আমাদের প্রবলেমের মধ্যে কত বছরের মধ্যে বিরোধিতা করেছে? আমাদের প্রবলেমের মধ্যে ২ বছরের মধ্যে বিরোধিতা করেছে। তাহলে এই ক্ষেত্রে মামলাটা কি হয়ে যাবে? এক্ষেত্রে মামলাটা খারিজ হয়ে যাবে। কেন খারিজ হয়ে যাবে? কারণ এই ক্ষেত্রে কয়ের কি ছিল? শুধুমাত্র ১৫ বছর ছিল। সে বলতেছে কত বছর? এখানে দেখেন যে ২৫ বছরের কথা বলা আছে। তাহলে এই ২৫ বছর থেকে যে ১০ বছর যে অনুমতি নিয়েছিল তার সেই ১০ বছর কি হয়ে যাবে? ১০ বছর বাদ হয়ে যাবে। কারণ কি? কারণ সে ২ বছরের মধ্যে বাধা দিয়েছিল। তাহলে ২৫ বছর থেকে যদি ১০ বছর বাদ হয়ে যায় তাহলে আর বাকি থাকে কত বছর? বাকি থাকে ১৫ বছর। তাহলে এই ক্ষেত্রে তার কি হয়নি? সুখাধিকার অর্জিত হয়নি। যেই কারণে মামলাটা কি হয়ে যাবে? মামলাটা খারিজ হয়ে যাবে। ওই যে উপজেলা মোড় যে সেলিম ভাই, ওই যে যেটাতে কফি খাই, হ্যাঁ? ওইখান থেকে একটা কফি নিয়ে আসবেন। ছোট স্মল কফি। ব্লাক না। স্মল, স্মল কফি। রেগুলার। রেগুলার না। আর কিছু? তো দেরি হইছে কেন? আচ্ছা, আচ্ছা ভাই লাইভে আছি। নেন। আচ্ছা। সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই বুঝতে পেরেছেন? স্যার, জি। স্যার এখানে পার্শ্ববর্তী এলাকার ভাবি উত্তরে দিতে এই ভাবি ওইটা কথাটা বাদ দেন। একটু বুঝে দিলে ভালো হতো। ওই ভাবি-টাবি সব বাদ। আজকে থেকে ভাবি নাই। আচ্ছা, আজকে থেকে আচ্ছা, আজকে থেকে ঠিক আছে। ভাবি নাই। আজকে থেকে কি জানি? হ্যাঁ, আজকে থেকে জানি হচ্ছে কি যে যদি আপনি অনুমতি দেন সে যখন চলে যাবে তখন ববি উত্তরাধিকারী মানে ওই বৈধ প্রতিনিধি যারা আসবে তাদেরকে আপনাকে কি করতে হবে ৩ বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। যেমন আপনি নুরুজ্জামান ভাই, আপনি আপনার বন্ধু কাকে? খুব কাছের একজন বন্ধুর নাম বলেন। স্যার আমার এক বন্ধু আছে, নাম সাকওয়াত। আচ্ছা সাকাত ভাইরে ধরেন হচ্ছে কি করেছেন? অনুমতি দিয়েছেন যে ভাই তোমার কিছু নাই আমি তোমাকে অনুমতি দিলাম এখানে থাকতে থাকো। সমস্যা নেই কোনো। এখন সে ধরেন হচ্ছে ১০ বছর থাইকা চলে গেল বা মারা গেল বা যেটাই হোক সে আর নাই। তো সে যখন চলে গেল বৈধ প্রতিনিধিরা প্রবেশ করলো। তার বৈধ প্রতিনিধি। তাহলে তার বৈধ প্রতিনিধিকে আপনাকে কি করতে হবে? ৩ বছরের মধ্যে বাধা দিতে হবে। এইটাই বলছে এখানে সোজা কথা। যদি আপনি জি স্যার, বাধা না জি, দেন ঠিক তাহলে আছে। বৈধ প্রতিনিধির কি হবে? সেখানে সুখাধিকার অর্জিত হবে। একেবারে ট্রুথ অ্যান্ড সহজ কথা। ববি উত্তরাধিকারী বলতে কি বোঝাতে চেয়েছে? আপনি যাকে অনুমতি দিছেন তার যে বৈধ প্রতিনিধি তাদেরকে ববি উত্তরাধিকারী বলা হয়। থ্যাংক ইউ। একেবারেই সহজ। এটাকে আমরা কঠিন মনে করে দাঁত-টাত ভেঙে ফেলি। কিছুই না এখানে। এখানে বেসিক কথা হলো আপনি যদি কাউকে অনুমতি দেন কোন সম্পত্তিতে বসবাস করার জন্য, সে যখন চলে যাবে তারপরে যারা আসবে ববি উত্তরাধিকারী তাদেরকে আপনাকে ৩ বছরের মধ্যে বাধা দিতে হবে। যদি ৩ বছরের মধ্যে বাধা না দেন তাহলে সেই ক্ষেত্রে তাদের কিন্তু সেখানে সুখাধিকার অর্জিত হবে। পূর্বের হিসাব পরের হিসাব ২ টাই কাউন্ট হবে।
হ্যান্ড রেজ করেছেন। ওকে, বলেন, কোশ্চেন বলেন। আনিস ভাই বলেন। জি, আনিস ভাই বলেন, তারপরে হচ্ছে আপনার জিয়ারত ভাই। একজন, একজন করে। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, থ্যাংক ইউ। জি। একটা জমি আমি ক্রয় করলাম, ক্রয় করার পর ওর মাঝখান থেকে আগে থেকে পথ ছিল, সেটা কবে থেকে হুম, ছিল সেটা আমার জানা নাই, কিন্তু এখন আমি হুম, ক্রয় করেছি, পরে জানতে পারলাম যে আমার জমির মাঝখান থেকে পথ আছে। হুম। এটা স্যার কত দিনের ভিতরে আমি বাধা দিতে পারবো, কি এটা স্যার বাধা দিতে পারবো না? মানে আপনি ক্রয় করেছেন, আপনি সেই জমির মালিক। জি স্যার। মানে আগে না, অন্যজনের জমি ছিল, এই আহ, হ্যাঁ, আমার জমির উপর দিয়ে চলাচল করতো মানুষ, আপনি কিন্তু ২০ বছরের কতদিন মধ্যে ধরে বাধা দিতে চলাচল হবে। করতে সেটা জানি না। হ্যাঁ, সেটা আপনি জানেন না। জানার সাথে সাথেই বাধা দিবেন। এক্ষেত্রে হবে ২০ বছর। ২০ বছরের মধ্যেই বাধা দিতে হবে। ২৬ এর একই বলা আছে, যে ব্যক্তির সম্পত্তিতে সুখাধিকার অর্জন করবে তাকে কি করতে হবে? ২০ বছরের মধ্যেই বাধা সৃষ্টি করতে হবে। মানে আমার ক্রয়ের পর থেকে 20 বছর বা যত দ্রুত করা যায়। যত দ্রুত করা যায়, সাথে সাথেই বাধা দিবেন। জি স্যার, থ্যাংক জি। জিয়ারত ভাই বলেন। স্যার এখানে কোশ্চেনটা হলো স্যার, আমাদের এই একজন ব্যক্তিকে যে স্যার আমরা অনুমতি দিলাম আমার বাড়িতে থাকার জন্য, উনি 10 বছর না থেকে উনি থাকলো আমার বাড়িতে 20 বছর। 20 বছর থাকলে উনি যদি জীবিত থাকা অবস্থায় তো আমার ভিতরে আমি করিম আমার পক্ষে তো মানে উনি জায়গা চেয়ে তো আমার পক্ষে মামলা করতে পারবে সুখাধিকারে, তাই না স্যার? না, পারবে না। যেমন আপনার টাঙ্গাইলে ৫ তলা একটা বাড়ি আছে। এখন সেই বাড়িতে আমি ভাড়া থাকি। এখন সেই বাড়িতে যদি আমি ২০ বছর ভাড়া থাকি, তাহলে পরবর্তীতে কি আমি বলতে পারবো যে, আপনি বাড়িওয়ালা, আমি এই বাড়ির এই ফ্ল্যাটেই ভাড়া থাকবো। এখানে আমার কি হয়েছে? অধিকার তৈরি হয়েছে। এই ফ্ল্যাট ছেড়ে আমি কোথাও যাব না। আর বাড়ির ভাড়াও বাড়ানো যাবে না। এই কথা কি বলার সুযোগ আছে বলেন তো? কমন সেন্সে বলবেন। আইনের ছাত্র হিসেবে না। না স্যার, এটা স্যার কমন সেন্সে নাই, কিন্তু অনেক সময় তো নাই, স্যার এইরকম নাই। হয় নাকি শুনছি না, স্যার আর কি। যেহেতু এই কমন কারণে সেন্সে প্রশ্ন নাই, করলাম। ল এর ডেফিনিশন কি জানেন? ল ইজ নাথিং বাট কমন সেন্স। আইন কাকে বলে? হোয়াট ইস দ্য ডেফিনিশন অফ ল? ল ইজ নাথিং বাট কমন সেন্স। এই যে ল গুলো কোথা থেকে এসেছে? হ্যাঁ, উৎপত্তি কোথায় ল এর? আইনের উৎপত্তি কোথায়? আইনের উৎপত্তি কমন সেন্স। আইনের উৎপত্তি হচ্ছে কাস্টমস, অর্থাৎ প্রথা থেকে আইনের উৎপত্তি। তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টা যেরকম, এটা আমাদের সাক্ষ্য আইনে যদিও ১১৬ ধারায় সুনির্দিষ্টভাবে মেনশন করা আছে, বাড়ির মালিক বাড়ির ভাড়াটিয়া এই কথা বলতে পারবে না। বাড়ির মালিকের সত্ত্ব নাই। অনেকটা হলো এগুলো স্বকার্যজনিত বাধা। আপনার অনুমতি নিয়ে ১১৭ ধারায় বলা আছে সাক্ষ্য আইনের, যে অনুমতি গ্রহীতা, যিনিও আপনার অনুমতি নিয়ে সম্পত্তিতে বসবাস করতেছেন, তিনি এ কথা বলতে পারবেন না যে অনুমতি দিয়েছে তার অনুমতি দেওয়ার কি ছিল না? অধিকার ছিল না। এগুলো স্বকার্যজনিত বাধা। অর্থাৎ অনুমতি নিয়ে কেউ কোনো সম্পত্তিতে বসবাস করলে সেখানে তার কোনো ধরনের কোনো অধিকার তৈরি হয় না। স্যার এখানে তাহলে স্যার মানে সবার বলতে, তাহলে স্যার সুখাধিকার তো আমাদের অর্জিত হলো, আমার বাড়িতে একজন থাকলো, আলো বাতাস সবকিছু গ্রহণ করলো, তাহলে স্যার না, উনার কোনো সুখাধিকারটা স্যার সুখাধিকার কোন তৈরি ক্ষেত্রে হয়নি। স্যার কেন সুখাধিকারটা হলো তৈরি স্যার? হয়নি? এটা কমন সেন্সে বুঝতে হবে। কেন তৈরি হয়নি জুয়েল ভাই, জিয়ারত ভাই? কারণ আপনার অনুমতি নিয়ে করেছে। অনুমতি নিয়ে যদি কেউ বসবাস করে সেখানে তার কোনো কিছু তৈরি হয় না। অনুমতি ছাড়া ব্যবহার করতে হবে। যেমন আনিস বিপ্লব ভাই কোশ্চেন করলেন না, বাধা দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আনিস বিপ্লব ভাই যে বলেছেন, তার অনুমতি নিয়ে বসবাস করলে সেখানে সুখাধিকার তৈরি হবে না। অনুমতি ব্যতীত বসবাস করতে হবে। তাহলে এখানে আপনি তো তাকে অনুমতি দিয়েছেনই। তাহলে অনুমতি নিয়ে সে যদি ১০০ বছরও বসবাস করে, সেখানে তার কোনো ধরনের কোনো সুখাধিকার তৈরি হবে না। থ্যাংক ইউ। অনুমতি এবং বাধা এই ২ টা শব্দ বুঝতে হবে। ২৮ ধারায় বলা আছে, সম্পত্তির অধিকার বিলুপ্তি অ্যাডভার্স পজিশন নামে এই মতবাদটি পরিচিত। যদিও আপনারা হচ্ছে নতুন যে ভূমি আইন হয়েছে সেটা নিয়ে কথা বলবেন এখন। আপনাদের কোশ্চেন নিবো। আর ২ টা সেকশন পড়িয়ে কোশ্চেন গুলো নিবো ভাইয়া। নাহলে আমাদের ক্লাসগুলো নষ্ট হয়ে যাবে। ২৮ ধারায় বলা আছে কি? সম্পত্তির অধিকার বিলুপ্তি বা অ্যাডভার্স পজিশন। তাহলে অ্যাডভার্স পজিশন কি? একটু গল্প বলি। ধরেন আপনি আপনার একটা সম্পত্তিতে, স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে আছেন। এখন স্থাবর সম্পত্তিতে আপনি ভোগ দখলে থাকা অবস্থায় আজকে হলো আপনার ১৪/৯/২০২৫। আজকে আপনি জবরদখলকারী ভূমিদস্যু কর্তৃক কি হয়েছেন? ওই সম্পত্তি থেকে বেদখল হয়েছেন। তাহলে এই যে আপনি ১৪/৯ ২০২৫ জবরদখলকারী কর্তৃক ভূমিদস্যু কর্তৃক সম্পত্তি থেকে বেদখল হয়েছেন। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হবে। তাহলে দখল পুনরুদ্ধারের জন্য
সত্ত্ব দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে কত বছরের মধ্যে মামলা করতে হবে? আপনাকে হলো তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদ সাপেক্ষে ১২ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এখন আপনি স্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে বেদখল হয়েছেন। বেদখল হওয়ার পর আপনি হচ্ছে কি করেননি? ১২ বছরের মধ্যে আপনি মামলা দায়ের করেননি। তো এই ক্ষেত্রে যে ব্যক্তি ভূমিদস্যু, যে ব্যক্তি জবরদখলকারী, সে জবরদখলকারী হওয়া সত্ত্বেও তার ওইখানে কি হবে? তার ওইখানে অধিকার পাকা এবং প্রতিষ্ঠিত হবে। আর যিনি আসল মালিক আছেন, প্রকৃত মালিক আছেন, আসল মালিকের সত্ত্বটা কি হয়ে যাবে? আসল মালিকের সত্ত্ব নষ্ট হয়ে যাবে। তাহলে কি হবে পরিস্থিতি? জবরদখলকারী হওয়া সত্ত্বেও যে ব্যক্তি জমির প্রকৃত মালিক নয়, তার অধিকার পাকা এবং প্রতিষ্ঠিত হবে। আর আসল মালিক যিনি আছেন তার সত্যটা কি হয়ে যাবে? সত্যটা নষ্ট হয়ে যাবে। তো সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা কত বছরের মধ্যে করতে হবে? সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা হচ্ছে ১২ বছরের মধ্যে করতে হবে। তাহলে একেবারেই আবার রিপিট করে দেই। অ্যাডভার্স পজিশন মতবাদটা কি? যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তিতে প্রকাশ্যভাবে, বিনা বাধায়, নিরবিচ্ছিন্নভাবে ১২ বছর ভোগ দখলে থাকে তাহলে সেখানে তার কি হয়? সেখানে তার সুখাধিকার দুঃখিত সেখানে তার অধিকার। এটা কিন্তু সুখাধিকার না। এখানে কি তৈরি হবে? ২৮ ধারায় হলো মালিকানা তৈরি হবে। আপনি জবরদখলকারী হওয়া সত্ত্বেও আপনার সেখানে কি হবে? আপনার সেখানে অধিকার এবং অধিকার পাকা এবং প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ নকল মালিকের অধিকার তৈরি হবে আর আসল মালিকের সত্ত্ব কি হয়ে যাবে? আসল মালিকের সত্ত্ব নষ্ট হয়ে যাবে। তাহলে নকল মালিকের অধিকার পাকা এবং পোক্ত হবে আর আসল মালিকের সত্ত্ব কি হয়ে যাবে? আসল মালিকের সত্ত্ব আপনার শেষ হয়ে যাবে। আর এই বিষয়টাকে বলা হয় কি? অ্যাডভার্স পজিশন বা হচ্ছে কি? সম্পত্তির অধিকার। ২৯ ধারায় সেভিংস বা ব্যতিক্রমের কথা বলা আছে। কোন, কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না? তাহলে ১৮৭২ সালের আ চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে কি হবে না? ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে এই তামাদি আইন কি হবে না? এই তামাদি আইন প্রযোজ্য হবে না। ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে কি হবে না? চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে এই তামাদি আইন প্রযোজ্য হবে না। তারপরে কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? তারপরে বলা আছে অন্য কোনো আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে। তাহলে অন্য কোনো আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে সেই তামাদির মেয়াদ শেষ হওয়ার পর কি হবে? শেষ হওয়ার পর ৩ ধারা বলবৎ হবে। তাহলে বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে সেই ক্ষেত্রে আমাদের এই তামাদি আইন কি হবে না? আমাদের এই তামাদি আইন প্রযোজ্য হবে না। তাহলে বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে তাহলে আমাদের এই তামাদি আইন কি হবে না? তামাদি আইন প্রযোজ্য হবে না। তাহলে অন্য আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে তাহলে সেই ক্ষেত্রে তামাদি আইন সেই তামাদির মেয়াদ শেষ হওয়ার পর কি হবে? ৩ ধারা বলবৎ হবে। এই আইনের ৪ ধারা, ৯ থেকে ১৮ ধারা, ২২ ধারা প্রযোজ্য হবে। অন্য কোন ধারা কি হবে না? অন্য কোন ধারা প্রযোজ্য হবে না। যেমন আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্ট আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন স্পেশাল পাওয়ার অ্যাক্ট পড়ে এসেছেন ভার্সিটিতে। তারপরে হচ্ছে অর্থঋণ আদালত আইন পড়েছেন। তারপরে ফৌজদারি কার্যবিধি পড়বেন আমার সাথে সামনে বার কাউন্সিলের সিলেবাসে আছে। তাহলে এই যে বিশেষ আইনগুলো আছে এগুলো কিন্তু তামাদি আইন না। এখানে কিন্তু মামলা আপিল দরখাস্ত আপনি কতদিনের মধ্যে করবেন সেটা বলে দেওয়ার কথা না। কিন্তু কিছু, কিছু সেকশনে বলে দেয়া আছে। যেমন আমাদের ফৌজদারি কার্যবিধির ৪১৭ ধারায় বলা আছে, খালাসের বিরুদ্ধে ফরিয়াদীকে ৬০ দিনের মধ্যে আপিল করতে হবে। ফৌজদারি কার্যবিধির ৪১৭ ক তে বলা আছে, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ফরিয়াদির হচ্ছে ৬০ দিনের মধ্যে আপিল করতে হবে। তাহলে এই যে এইগুলোর কথা বলা আছে, এই ক্ষেত্রে কি হবে? ৬০ দিনের মধ্যে যদি আপনি আপিল না করতে পারেন, ৬০ দিনের মধ্যে যদি আপনি আ আ আপনি হচ্ছে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কি তামাদি আইনের ৫ ধারায় আপনি পিটিশন দিতে পারবেন? আপনি কিন্তু পিটিশন দিতে পারবেন না। কেন পারবেন না? যদি দেন সেটা কিন্তু মঞ্জুর হবে না, খারিজ হয়ে যাবে। আর আমাদের ২৯ এর আ সাবসেকশন ২ এ বলা আছে যে অন্য কোনো আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই তামাদির মেয়াদ শেষ হওয়ার পর কি হবে? সেই তামাদির মেয়াদ শেষ হওয়ার পর ৩ ধারা বলবৎ হবে। অন্য কোনো ধারা কি হবে না? বলবৎ হবে না। অর্থাৎ তামাদিনের ৫ ধারা প্রযোজ্য হবে না। আমাদের তামাদিনের ৫ ধারায় কি বলা আছে? মূল দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল এই সকল ক্ষেত্রে আপনি যদি আদালতকে স্যাটিসফাই করতে পারেন তাহলে সেই আদালতকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে এগুলোতে আদালত কি করতে পারেন? আদালত সময়সীমা কিন্তু বৃদ্ধি করতে পারেন। তাহলে এই যে সময়সীমা বৃদ্ধি করবেন যে অন্য
আপনার আ দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত আপিল রিভিউ, রিভিশন, লিভ টু আপিল এবং দরখাস্ত এই ক্ষেত্রে আদালতকে স্যাটিসফাই করলে আদালত যে সময়সীমা বৃদ্ধি করবেন, তাহলে আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্ট বলেন, ফৌজদারি কার্যবিধি বলেন, এগুলো সবই তো আপিল। তাহলে সেই আপিলের ক্ষেত্রেও তো আদালত সময়সীমা বৃদ্ধি করতে পারতেন তামাদিনের ৫ ধারায়। না আমাদের বিশেষ ব্যতিক্রমে বলা আছে। বিশেষ আইনে তামাদির মেয়াদের ক্ষেত্রে এই তামাদিনের ৫ ধারার বিধান কি হবে না? ৫ ধারার বিধান প্রযোজ্য হবে না। এটা কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় আসে। এজন্য এতগুলো কথা বললাম। লিখিত পরীক্ষায় গিয়ে দেখবেন কোশ্চেন করে দিয়েছে যে অর্থঋণ আদালত আইনের একতরফা ডিক্রির বিরুদ্ধে আপনার হচ্ছে ৩০ দিনের মধ্যে কি করতে হবে? আবেদন করতে হবে। আর জেলা জজের নিকট আপিল করতে হবে হচ্ছে কত দিনের মধ্যে? জেলা জজের নিকট আপিল করতে হবে হচ্ছে ৩০ দিনের মধ্যে। এখন আপনি যদি ৩০ দিনের মধ্যে আপিল করতে না পারেন, যেহেতু আপিল, যদি আপিল করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে তামাদিনের ৫ ধারায় আপনি পিটিশন দিতে পারবেন কিনা? উত্তর হলো আপনি তামাদিনের ৫ ধারায় কিন্তু পিটিশন দিতে পারবেন না। যদি দেন সেটা মঞ্জুর হবে না। তারপরে বলা আছে যে এ আইনের অন্যান্য ধারা প্রযোজনায় বিবাহ বিচ্ছেদ আইন ১৮৬৯ এর ক্ষেত্রে কি হবে না? তামাদি আইন প্রযোজ্য হবে না। তাহলে বিবাহ বিচ্ছেদ আইন ১৮৬৯ এর ক্ষেত্রে কি হবে না? বিবাহ বিচ্ছেদ আইন ১৮৬৯ এর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। তারপরে ১৮৮২ সালের যে সুখাধিকার আইন আছে, সেই সুখাধিকার আইনের ২ এর ৫, ২৬ এবং ২৭ ধারার ক্ষেত্রে এই তামাদি আইন কি হবে না? এই তামাদি আইন প্রযোজ্য হবে না। তাহলে ২৯ ধারায় কি আছে? সেভিংস, যে কোন, কোন ক্ষেত্রে তামাদি আইন কি নয়? কোন, কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, অর্থাৎ প্রযোজ্য হবে না। ওকে, আমাদের আগামী ক্লাসে আমরা হচ্ছে আমাদের যে আর্টিকেল গুলো আছে, আর্টিকেল গুলো আসলে আপনাদের আলাদা করে পড়ানোর কিছু নেই। তারপরেও যেহেতু আর্টিকেল থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন হয়, আমি যদি একটু আলোচনা করে দেই আমার মনে হয় আপনাদের জন্য খুবই সহজ হবে। তাহলে আগামীকালকে আমরা ১ম তফসিল পড়বো। ১ম তফসিলে কি আছে? ১ম ভাগে আছে মামলা। মামলার তামাদির মেয়াদ বলা আছে ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ পর্যন্ত। আপিলের তামাদির মেয়াদ বলা আছে হুম ১৫০ থেকে ১৫৭ পর্যন্ত। দরখাস্তের বিষয়ে বলা আছে ১৫৮ থেকে ১৮৩ পর্যন্ত। মামলা, আপিল, দরখাস্ত। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বো। আর আর্টিকেলের বিষয়ে আপনাদেরকে একটু এনশিওর করে দেই। অনেকগুলো আর্টিকেল আছে, এতগুলো আর্টিকেল আমরা পড়বো না। যেগুলো আমাদের বিগত সালের বার কাউন্সিল পরীক্ষায়, বিগত সালের জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় যে আর্টিকেল গুলো থেকে কোশ্চেন এসেছে এবং যে আর্টিকেল গুলো আমাদের রেগুলার কোর্ট প্র্যাকটিসে কাজে লাগতেছে, সে আর্টিকেল গুলো থেকেই আমরা হচ্ছে পড়াশোনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সেগুলো পড়লেই আপনাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষা অর্থাৎ ২৯/১১/২০২৫ তারিখের যে এমসিকিউ পরীক্ষা, সেই এমসিকিউ পরীক্ষা ইনশাআল্লাহ কমন পড়বে। শুভকামনা সবার জন্য। আগামীকালকে আমরা হচ্ছে আ তামাদি আইন শেষ করব। তারপরে পরের দিন যদি আপনারা